স্বাধীনতা দিবসের আগে বড় সড় নাশকতার ছক পাকিস্তানের। রেলে পাক হামলার ছক, নিশানায় ফোর্ট উইলিয়ামও। বেঙ্গল এসটিএফ এর হাতে পাক জঙ্গির গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য আসছে আমরা জানবো সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, দেখো, ওয়াহাব আলম যে মূলত রানা রফ নামে এই তপসিয়ায় 5C তপসিয়া সেকেন্ড লেনে 2 বছর ধরে এসেছিল এবং 2012 সালে এবং তারপরে সে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সেই ওয়াহাব কিন্তু তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যেটা কিন্তু কোথাও না কোথাও রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে সম্পর্কযুক্ত। যার মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের যাবতীয় নকশা, তার গেট কোথায় কোথায় কারা বসে, অফিসাররা কোথায় বসেন, সেই তথ্য সম্বলিত ম্যাপ যেমন উদ্ধার হয়েছে, তেমনই তার কাছ থেকে উদ্ধার হয়েছে ফোর্ট উইলিয়ামের একাধিক তথ্য যেগুলো লেখা ছিল, সেই ধরনের তথ্য উদ্ধার হয়েছে। এছাড়াও বঙ্গের যে আমাদের পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় ভারতীয় সেনার ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি সম্পর্কিত একাধিক তথ্য উদ্ধার হয়েছে। অর্থাৎ যারা বেঙ্গল এসটিএফ তদন্তকারীরা মনে করছেন কোথাও না কোথাও এই ওয়াহাব আলম কিন্তু বড় কোনো পরিকল্পনা নিয়ে এসেছিল এবং তার হাত ধরে এখানে আইএসআই, মূলত যেহেতু আইএসআই হ্যান্ডেল হিসাবে কাজ করছিল, তাই আইএসআই এখানে বড় কোনো পরিকল্পনা ছক কষেছিল। সামনেই 2 দিন পরেই ভারতের স্বাধীনতা দিবস এবং তারপরেই উৎসবের মরশুম শুরু হচ্ছে। তার আগেই বড়সড় কোনো নাশকতার প্ল্যান হয় কলকাতায় অথবা পশ্চিমবঙ্গের কোথাও অথবা পশ্চিমবঙ্গের লাগোয়া কোনো অংশে করার কথা পরিকল্পনা করেছিল, এমনই মনে করছেন তদন্তকারীরা। বাংলাদেশ বর্ডার এবং নেপাল বর্ডার যেহেতু দুদিকে রয়েছে, তাই বর্ডারে কোনো রকম অশান্তি পাকানোর ছকও এই ওয়াহাব আলম করছিল কিনা সেটাও মূলত খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে রেলে কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। এই মানুষগুলোর যে রেলপথ দিয়ে যাতায়াত করছে, হাওড়া শিয়ালদা সহ যে গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে, সেই স্টেশন এবং রেলপথের যাতায়াত সম্পর্কে যাবতীয় তথ্য এই ওয়াহাবের কাছ থেকে উদ্ধার হয়েছে। অর্থাৎ একদিকে রেল, অন্যদিকে ফোর্ট উইলিয়াম বা সেনা এস্টাবলিশমেন্ট অর্থাৎ সেনা ঘাঁটিগুলো সম্পর্কিত তথ্য। এই তথ্যগুলো নিয়ে মূলত কাদের কাছে পাঠানো হতো এই থাকবে। এটা নিঃসন্দেহে একটা চিন্তার ব্যাপার, দুশ্চিন্তার ব্যাপার নয়, চিন্তার ব্যাপার। কারণ ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, পশ্চিমবঙ্গের এসটিএফ, আইবি, এরা যথেষ্ট ভালো কাজ করছে এবং সম্পূর্ণ সক্ষম এই রকম থ্রেটকে মোকাবিলা করার জন্য। চিন্তার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আই এম নট বদার্ড অ্যাবাউট রফ, আই এম বদার্ড অ্যাবাউট ওকে এগুলো সরবরাহ করছে। আর ওইখানে থেকে, ভেতরে থেকে সেখানে এই মল যেটাকে আমরা বলি, এই বিশ্বাসঘাতক গুলোকে, এগুলোকে খুঁজে বার করতেই হবে। আমি সবসময় বলি ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স আর মোর ডেঞ্জারাস দ্যান দ্য অ্যাকচুয়াল টেররিস্ট। কারণ এরা চেনা যায় না, আইডেন্টিফাই করা যায় না এবং এরা ভেতরে থেকে সাধারণ মানুষের ছদ্মবেশে দেশের ক্ষতি করে। এদের খুঁজে বার করতে হবে, এদের উপর কঠোরতম অ্যাকশন নিতে হবে। এই ওভার দ্য গ্রাউন্ড সাপোর্ট চলে গেলেই টেরোরিস্টরা অনেকটাই নিউট্রালাইজ হবে। ধৃত জঙ্গি হামিমের সঙ্গে যোগ পাক চর রানা রৌফের। হামিমকে জেরায় খোঁজ মেলে রানা ও মোহাম্মদ ইজাজের, জানিয়েছেন সরকারি আইনজীবী। রানা রৌফ আর তার সহযোগী যে ধরা হচ্ছে, অ্যাকচুয়ালি বর্ধমান থেকে যে জঙ্গিটা ধরা হচ্ছিল তার সাথে একটা লিঙ্ক পাওয়া গেছে। তাদের কাছ থেকে যে মোবাইল নাম্বার উদ্ধার হয়েছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে পাওয়া গেছে, এই দুজনের নাম উঠে এসছে তাতে। এবং এরা শুধু এই জায়গায় নয়, এরা একটা কমিউনিকেশন করার জন্য এরা বিভিন্ন জায়গায় যে এদের যে টিম সেট করা, সেই উদ্দেশ্যেই এরা কিন্তু মোটামুটি বেনাপোলের দিকে রওনা হয়েছিল, যে হয়তো বনগাঁ ওখানে স্টে করবে, বেনাপোলে সেখানেও কিছু একটা সেটিং করবে, করে তারপরে বাংলাদেশ যাবে, সেখান থেকে নেপালের দিকে যাবে, যে লিঙ্কগুলো আগেই পাওয়া গেছে সেখানকার বিভিন্ন কানেকশান, এই একটা এদের উদ্দেশ্য ছিল। এবং তার আগে এই ভারতবর্ষের বুকে বা ইন্ডিয়াতে এরা বড় রকমের একটা নাশকতা করার জন্য, যেটা কলকাতা বেস, সেই জন্য কলকাতাটাকেই এরা বেছে নিয়েছিল। যে জঙ্গিগুলোর কাছ থেকে ফোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে।
পাক গুপ্তচর রানা রৌফকে জেরায় বিস্ফোরক তথ্য। আগে 5 বার ভারতে এসেছিল রৌফ। ঠিক কি কি করেছে, মানে কি কি বিষয়গুলো নজরে আছে এখন অবধি, তদন্তকারীরা কি জানতে পারছেন আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুজয় পাল রয়েছেন। সুজয়, দেখো 2014, 2018, 2022, 2024, 2026 জানুয়ারি, এর আগে এই 5 বার এই রানা রৌফ শহর কলকাতা এসেছিল বা ভারতে এসেছিল এবং এই 5 বারই সে এসেছিল ইজাজের মারফত। ইজাজ, যাকে গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে, যার বাড়ি তপসিয়া এলাকায়। এই ইজাজের ব্যবসা ছিল কাঠমান্ডুতে এবং সেই ব্যবসার সূত্রেই 2014 সালে তার পরিচয় হয় একটি মসজিদে। তারপর সে এই পাকিস্তানি পরিচয় জেনেই কলকাতায় নিয়ে আসে এবং সেই থেকে 5 বার এসছে। তুমি ভেবে দেখো যে এর আগে শহর কলকাতা একজন পাকিস্তানি নাগরিক পাকিস্তানি পরিচয়পত্র নিয়েই থেকেছে, সেটা না পুলিশ জানতে পেরেছিল, না স্থানীয় জনপ্রতিনিধি তারা জানতে পেরেছিল, অথবা তারা জেনেও কোনো পদক্ষেপ নেয়নি। যেটা জানা যাচ্ছে যে এই ইজাজের বাবাকে নিজের বাবা সাজিয়ে 2018 সালে ভোটার আই কার্ড বানায়, তার পরবর্তীতে প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত নথিপত্র, ভারতীয় নথিপত্র সে বানিয়ে ফেলেছিল। যখন 2026-এ এসআইআর প্রক্রিয়া শুরু হয়, তখন এসআইআর এর সময় বিএলও তাকে ডেকেছিল তার পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেই সময় পাকিস্তানে ছিল, সে আসতে পারেনি, ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল। একজন পাকিস্তানি, সে সম্পূর্ণ ভারতীয় নথি নিয়ে এখানে রয়েছে। তার গতিবিধিতে কি দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফোর্ট উইলিয়াম নয়, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে গিয়েছে, কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন যায়, সেই দূরপাল্লার ট্রেনের প্রত্যেকটা ট্রেনের টাইম টেবিল তার কাছে রয়েছে। কি করে সেটা থাকতে পারে? তাহলে নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল নাশকতা ছড়ানোর, মনে করছে এসটিএফ এর আধিকারিকরা, এসটিএফ এর গোয়েন্দারা এটা মনে করছে। তার পাশাপাশি সে পরিকল্পনা ছিল যে সে এবার বাংলাদেশ হয়ে পাকিস্তানে চলে যাবে। এই যে গত 5 বার সে এখানে এসছে, প্রত্যেকবারই কিন্তু সে কাঠমান্ডু হয়ে এসেছিল। তাকে জেরা করে জানা গিয়েছে যে তার পরিকল্পনা, তার স্বপ্ন ছিল পাকিস্তান আর্মিতে সে জয়েন করবে, কিন্তু ফিজিক্যাল ফিটনেস না থাকায় সে জয়েন করতে পারেনি। কিন্তু সে তার পাকিস্তান আর্মি এবং আইএসআই এর সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়নি, বরং আইএসআই দ্বারা রিক্রুটেড হয় এই এজেন্ট হিসেবে কাজ করার জন্য। যখন আইএসআই তাকে দায়িত্ব দিল এজেন্ট হিসেবে কাজ করার, তারপর থেকে তার ভারতে যাতায়াত বাড়তে থাকে। একেবারে সুজয়, নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। রৌফের কেস স্টাডি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শুনবো। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না, এরা কম্পিটেন্ট পুলিশ। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠোরভাবেই এটা চলবে। ধৃত পাক গুপ্তচর রানা রৌফের কাছ থেকে উদ্ধার পুরনো নোটবুক। এই নোটবুকে ঠিক কি কি রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর কাছ থেকে। সুপ্রিয়, শোনা যাচ্ছে? আমরা আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের পিসিআর টিমকে বলবো আরেকবার আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার জন্য। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি লেখা রয়েছে, কি কি ইনফরমেশন রয়েছে এই নোটবুকের মধ্যে, যেটা এই মুহূর্তে তদন্তকারীদের নজরে রয়েছে। কোনো মানে কন্ট্যাক্ট নাম্বার, কারো ফোন নাম্বার, কিভাবে কি যোগাযোগ হতো, এই সব কিছু কি রয়েছে। ধৃত পাক গুপ্তচর রানা রৌফের কাছ থেকে একটা নোটবুক উদ্ধার হয়েছে, আর এই নোটবুকের মধ্যেই অনেক তথ্য রয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। অবশ্যই জানবো যে এই নোটবুকে ঠিক কি কি রয়েছে, কার কার ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলো কাদের। পাক জঙ্গিকে সাহায্যের অভিযোগ জালে তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজ। গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তান থেকে প্রথমে নেপাল যায় জঙ্গি রানা রৌফ ওরফে ওয়াহাব, আর সেখানেই পাক জঙ্গির সঙ্গে আলাপ হয় কলকাতার তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের। এরপর বিহারের রক্সৌল হয়ে কলকাতায় আসে পাক জঙ্গি রৌফ। কলকাতায় এসে ইজাজের তপসিয়ার ঠিকানা ব্যবহার করে জাল পরিচয়পত্র তৈরি করেছিল পাক জঙ্গি। ये बंदा यहाँ रहता नहीं है,
यहाँ रहता ही नहीं है, वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनवाया रमजानी का बनवाया इजाज भाई। हाँ, मोहम्मद हाँ, इजाज। इजाज वो अपना प्रूफ बोला मेरा भाई है। हम उसको कितना मरतबा बोले भी ये गलत कर रहे हो तुम। ये जो राणा राउत का जिसका पिक्चर देखा आपने। हाँ ये तो वाप नाम है इसका। हाँ हाँ, ये काठमांडू में रहता है। हाँ पूछिए नाम से। हाँ। इजाज कहाँ रहता था? इजाज तो यहाँ शादी करके रहता है। इजाज ने कर दिया उसका हाँ वो पैसा खा के उसका प्रूफ बनवाया है। कहाँ से बनवाया? यहीं से बनवाया अपना थोड़ा दिखा प्रूफ। सकते हैं आप कहाँ पे दुकान है? दुकान का यहाँ घर है उसका। अच्छा हाँ, ओके, ये ऐसे बहुत सारा बनाया है सर। नहीं ये फर्स्ट टाइम वो किया है। ये वो आप कितने दिन से रह रहा था इधर? यहाँ रहता ही नहीं है सर। इजाज कितना दिन से रह रहा था? इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। हाँ। कुछ टाइम के लिए वहाँ भी यहाँ पर वो आया देखिए था। वो शुरू से जब से शादी किया ना इजाज, वो नेपाल में रहता था। फैमिली छोड़ के यहाँ रहता, फैमिली यहीं रहती थी, वहाँ नेपाल में वो रहता था। तो बीवी वाले बच्चों का खर्चा अच्छा नहीं भी आता था, तो बीवी झमेला किया, वहाँ गया, नेपाल भी गया। नेपाल से फिर अपना मियाँ को लेके भी आया। लेके आने के बाद वो आपसे फिर दोस्ती हुआ है। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे, तुमको थोड़ा पैसा लगेगा, हमको देने पड़ेगा मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था लेकिन उससे। ये वहाँ का कोई परिचय और देखिए वो नेपाल में वो जाके एक लड़की नेपाली लड़के से शादी किया था। 1 साल 2 साल रहा है उसको छोड़, ये वाप अच्छा जो आधार कार्ड बनवाया ना, वो शादी करके छोड़ भी दिया नेपाली लड़की को। लड़की खुद छोड़ दिया उसको। अच्छा वो आप उसके साथ इजाज का कैसे आराम? कोई कलेक्शन नहीं, जैसे अब आप मेरे साथ में इजाज कभी नेपाल देखिए, गया जैसे था? कॉफी शॉप में हमारा आप गए तो हम लोग गए बैठ नेपाल में काम करता है। क्या काम करता था? वो चप्पल उप्पल चप्पल का। का काम करता है। वो इजाज नेपाल में काम हाँ। करता था? कितना टाइम वो काम में ही दोस्ती यारी हुआ उसका। अच्छा का बात क्या बता रहे हैं हम, 2007 का बता रहे हैं, तब वहाँ पर ही वो काम करता। कब वो वहाँ से उससे आ कैसे गया? हुआ था, कॉफी शॉप में बैठे तो बैठते वहाँ पर तो नेपाल में हर फसल में मतलब दुकान में ड्रिंक फिंक सब मिलता है। वो बैठते बैठते उन लोग का दोस्ती हुआ, यहाँ तक का आ गया। अच्छा जब उसका हम लोग भी वहाँ काम करते थे। हम लोग जब पता चला, हम बोले ये क्या करो भाई, तो हम लोग कितना मतलब मना भी किया। अच्छा फिर हम लोग जब मना किया तो रुक गया। फिर चपनी में वो लोग आया है, बनाया। জঙ্গি কার্যকলাপ এবং স্নিপার সেলের সম্ভাব্য যে নেটওয়ার্কের মোকাবেলা যেটা আরো পদক্ষেপ নিতে চলেছে, এটাকে আমাদের ভ্রসী প্রশংসা করতেই হবে। কারণ এই জিনিসটা আগে ছিল না। আগে ছিল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট এবং দিল্লি পুলিশও কিন্তু এক সময় ছিল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। আমাদের যেটা ছিল আগে এসটিএফ, মানে এই এসটিএফটা আগে পূর্বতন সরকারের ছিল, ঘুমিয়েছিল। কোনো কোনো জায়গায় হয়েছে কিন্তু সম্পূর্ণ ঘুমিয়েছিল। কিন্তু এই নতুন সরকার অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যেটা বাংলায় স্টার্ট করেছে, আপনি দেখে থাকবেন যে আগামী দিনে এগুলো আরো অনেক বেরোবে।